শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব মাংস খাওয়া কি পাপ, শ্রীকৃষ্ণ কি বললেন। আজকে এই কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরব। যারা যারা এই ধরনের অজানা লীলা কাহিনী, অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না। শুরু করছি আজকের নিবেদন। একবার শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন। ঠিক তখনই একটি হরিণ দৌড়তে দৌড়তে এসে তার পিছনে লুকিয়ে পড়ল। হরিণটি ভয়ে কাঁপছিল। শ্রীকৃষ্ণ তখন তার মাথায় একবার হাত বুলালেন। তিনি হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? তুমি লুকাচ্ছ কেন? আর এইভাবে ভয়ই বা কেন কাঁপছ? তখন একটা শিকারী সেখানে উপস্থিত হয় এবং সে শ্রীকৃষ্ণকে বলে, এটি আমার শিকার, এর উপর শুধু আমারই অধিকার আছে, তাই একে আমার হাতে তুলে দিন। তখন শ্রীকৃষ্ণ বললেন, তুমি কি জানো না জীব হত্যা করা পাপ? আর তুমি এক হত্যা করে কি পাপী হতে চাইছো? তুমি কি জানো মাংস খাওয়া পাপ নাকি পুণ্য? এই কথা শুনে শিকারী বলল, আমি আপনার মতো জ্ঞানী নই। আমি জানি না মাংস খেলে পাপ হয় নাকি পুণ্য। আমি শুধু এইটুকুই জানি যে শিকার করাই আমার কাজ, আমার পেশা। আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেয়ে মরে যাব। আর তাছাড়া এই প্রাণীকে আমি হত্যা করে একে তার জীবন চক্র থেকেই তো মুক্ত করছি। যতদূর আমি শুনেছি, শাস্ত্রের মাংসাহারে কোনো নিষেধাজ্ঞা নেই। এমনকি রাজা মহারাজারাও শিকার করে থাকেন। তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়া শুধুমাত্র কি আমাদের মতো গরিব মানুষদের ক্ষেত্রেই পাপ? হে শ্রীকৃষ্ণ, আপনি বলুন, মাংস খাওয়া পাপ নাকি পুণ্য? তখন শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। তখন তিনি ওই শিকারীকে বললেন, এসো, আমি তোমাকে গল্প শোনাই। সেটা শুনবার পরে তুমি বিচার করো মাংস খাওয়া পাপ নাকি পুণ্য। তখন শিকারী ভাবল, ভালোই হবে, একটা গল্প শুনলে আমার সময়ও কেটে যাবে এবং গল্পটা শোনার পরে এই হরিণের মাংস আমি খেতে পারবো। শ্রীকৃষ্ণ তখন গল্প বলতে শুরু করলেন। একবার মগধে আকাল দেখা দিল, যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল। তখন রাজা খুবই চিন্তায় পড়ে গেলেন এবং তিনি ভাবলেন, শীঘ্রই এর যদি কোনো সুরাহা না করতে পারি তাহলে যে সমস্ত খাদ্যশস্য সঞ্চিত আছে তাও একসময় শেষ হয়ে যাবে। তখন আরো বড় সমস্যা দেখা দেবে। এই সমস্যা সমাধানের জন্য রাজা তার রাজসভার সমস্ত মন্ত্রী, সামন্ত এবং পরামর্শদাতাদেরকে ডেকে পাঠালেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কি? সকলে তখন ভাবল, চাল, ডাল, আলু এই সমস্ত উৎপাদনের জন্য অনেক পরিশ্রমের দরকার হয় এবং অনেক সময়ও লাগে। তখন রাজসভায় উপস্থিত একজন সামন্ত, যার শিকার করার শখ ছিল, সে উঠে দাঁড়িয়ে বলল, রাজামশাই, সব থেকে সস্তা খাদ্যদ্রব্য হলো মাংস, কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা খুব পুষ্টিকর খাবারও। সকলে তখন তাকে সমর্থন করলো। কিন্তু এই কথা শুনবার পরেও মগধের প্রধানমন্ত্রী চুপ করে বসেই রইলেন। তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি চুপ করে বসে আছেন কেন প্রধানমন্ত্রী? আপনি অন্তত কিছু বলুন, আপনার কাছে সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কি? তখন প্রধানমন্ত্রী বললেন, আমার মনে হয় না সব থেকে সস্তা খাদ্যদ্রব্য মাংস। তবু এই বিষয়ে আমি আমার মতামত কালকে জানাবো। এরপর সেই রাত্রে ওই প্রধানমন্ত্রী যে সামন্ত মাংস সব থেকে সস্তা খাদ্যদ্রব্য বলেছিল তার বাড়িতে চলে গেল। তাকে দেখে ওই সামন্ত ভয় পেয়ে গেলেন এবং আসন্ন কোনো বিপদের আশঙ্কা করতে পারলেন। তখন প্রধানমন্ত্রী তাকে বললেন,
আজ সন্ধ্যেবেলা মহারাজা খুব অসুস্থ হয়ে পড়েছেন। রাজবৈদ্য বলছে যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবে মহারাজা সুস্থ হতে পারবেন। আপনি যত টাকা চান আপনাকে তত টাকাই দেওয়া হবে। আপনাকে 1,00,000 স্বর্ণ মুদ্রাও দেওয়া হবে। আপনি চাইলে একটা পুরো জমিদারি আপনার নামে লিখে দেওয়া হবে। তার বিনিময়ে আপনি শুধু আপনার বুকের থেকে 20 গ্রাম মাংস আমাকে কেটে নিয়ে যেতে দিন। এই কথা শুনবার পরে ওই সামন্ত ভয় কাঁপতে থাকলো। সে ভাবল যে যদি প্রাণই না থাকে তাহলে স্বর্ণমুদ্রা বা জমিদারি নিয়ে সে কি করবে। সে সঙ্গে সঙ্গে দৌড়ে ঘরের ভিতরে চলে গেল এবং 1,00,000 স্বর্ণমুদ্রা মন্ত্রীর হাতে দিয়ে বলল, মন্ত্রী মশাই, এই 1,00,000 স্বর্ণমুদ্রা আপনি আমার 1,00,000 স্বর্ণমুদ্রার সঙ্গে যোগ করে নিন, আর এই 2,00,000 স্বর্ণমুদ্রা নিয়ে অন্য কাউকে দিয়ে তার মাংস নিয়ে নিন, আর আপনি আমাকে ছেড়ে দিন। মন্ত্রী বললেন, সামন্ত মশাই, আপনি শারীরিক দিক থেকে খুবই বলবান। তাছাড়া আপনার উচ্চতা, চেহারা রাজার সঙ্গে অনেকটাই মিলে যায়। তাই রাজবৈদ্য বলেছে যে আপনার মাংস রাজাকে সুস্থ করতে পারবে। এছাড়াও আমি আপনাকে আমার প্রধানমন্ত্রীর পদ দিয়ে দেব। দরকার হলে আমি আপনার সেবক হয়ে থাকব, কিন্তু আপনি আপনার হৃদয়ের মাংস আমাকে নিয়ে যেতে দিন। তখন সেই সামন্ত তড়িঘড়ি করে নিজের পোশাক এবং জুতো পরে মন্ত্রীমশাইকে বললেন, আমার যদি প্রাণী না থাকে তাহলে আমি প্রধানমন্ত্রীর পদ বা রাজার পদ পেয়েই বা কি করব? আপনি বরং আমাকে যেতে দিন। এই বলে সে এক লাফ দিয়ে ঘোড়া উঠে পড়ল। প্রধানমন্ত্রী ঘোড়ার দড়ি টেনে ধরে বললেন, আপনার কোথাও পালানোর দরকার নেই, আপনি বরং আপনার নিজের ঘরেই চলে যান। আমি অন্য কোথাও গিয়ে দেখি যে মাংস পাওয়া যায় কিনা। এই বলে প্রধানমন্ত্রী সেখান থেকে কিন্তু চলে গেলেন। এরপর প্রধানমন্ত্রী অন্যান্য সামন্তদের বাড়িতে গেলেন এবং সকলের কাছেই মাংস চাইলেন, কিন্তু কেউই তা দিতে রাজি হলো না। তারা সকলেই তার বিনিময়ে 1,00,000 থেকে 5,00,000 পর্যন্ত স্বর্ণমুদ্রা প্রধানমন্ত্রীকে প্রদান করলেন। এইভাবে প্রধানমন্ত্রী প্রায় 1 কোটি স্বর্ণ মুদ্রা পর্যন্ত পেয়ে গেলেন। এরপর তিনি নিজের মহলে ফিরে গেলেন। পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন। সেখানে অন্যান্য সামন্তরা উপস্থিত ছিলেন। তারা সবাই উদগ্রীব ছিলেন যে রাজার শরীর কেমন আছে সেটি জানবার জন্য, কিন্তু কেউই কাউকে গত রাতের কথা কিছুই বলে উঠতে পারছিল না। এর কিছুক্ষণ পরেই রাজা রাজদরবারে উপস্থিত হলেন এবং নিজের রাজ সিংহাসনে বসে পড়লেন। সমস্ত মন্ত্রী ও সামন্তরা দেখল যে রাজা তো একদমই সুস্থ আছেন, তার তো কিছুই হয়নি। তখন সকলেই ভাবল যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদের মিথ্যে কথা বলেছে, কিন্তু কেউই তারা সেই কথাটা মুখে বলে উঠতে পারছিল না। ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে 1 কোটি স্বর্ণ মুদ্রা রেখে দিলেন। তখন রাজা বললেন, এই স্বর্ণ মুদ্রা কিসের জন্য এবং এত স্বর্ণ মুদ্রা আপনি কোথা থেকে পেলেন প্রধানমন্ত্রী? এর উত্তরে প্রধানমন্ত্রী বললেন, রাজমশাই, 20 গ্রাম মাংসের জন্য আমি চারিদিকে ঘুরে বেড়ালাম, কিন্তু সেই 20 গ্রাম মাংস আমি কোথাও পেলাম না। সেই মাংসের বদলে সমস্ত সামন্তরা এই স্বর্ণ মুদ্রা আমাকে প্রদান করেছে। এবার আপনিই বলুন, মাংস দামি না সস্তা? রাজা সবকিছু বুঝতে পারলেন। তিনি তার রাজ্যের শ্রমিকদের আরো কঠোর পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজের শস্য ভাণ্ডার থেকে তাদের জন্য শস্য প্রদান করলেন। এই 1 কোটি স্বর্ণ মুদ্রা থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য এবং সেচ ব্যবস্থার উন্নতি কল্পে প্রদান করলেন এবং বাকি অর্থ প্রজাদের কল্যাণের জন্য তিনি ব্যয় করলেন। কিছুকালের মধ্যেই খুব ভালো শস্য উৎপন্ন হলো, প্রজারা পুষ্টিকর খাদ্য পেল। এর কিছুদিনের মধ্যেই আবহাওয়ারও পরিবর্তন ঘটল এবং আকাল দূর হলো, ফলে প্রজাদের অবস্থার উন্নতি ঘটল। এই গল্প শুনবার পর শিকারী বুঝতে পারল
যে স্বীকার করা মোটেও ভালো নয়, কারণ জীবন নেওয়ার মধ্যে কোনো মহত্ব নেই, বরং জীবন প্রদান করাই হলো মাহাত্ম্যের কাজ। প্রতিটি প্রাণীর কাছেই তার জীবন অধিক প্রিয়। এরপর শিকারী নিজের ভুল বুঝতে পারলেন এবং ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে চলে গেলেন এবং সে শপথ নিল যে তার বাকি জীবনে সে কখনো কোনো প্রাণীকে আঘাত করবে না বা হত্যা করবে না। আজকে একটুকুই, পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোন অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা যারা এই ধরনের অজানা তথ্য বা কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। ওম নমঃ শিবায়। নমস্কার সবাইকে।